হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কখন এসব কথা মুখে আনলে আমি তোমাদের ছেড়ে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না বলে রাখলাম। কিন্তু মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে রাবেয়া। হাত বাড়িয়ে বুকে টেনে নেয় ইমনকে, মাথায় আলতো করে চুমু দিয়ে বলে, জানি আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, তাই তো উপরওয়ালা আমাকে আবার তোদের কাছে ফিরিয়ে দিয়েছে। মায়ের বুক থেকে মাথা তুলে দুই হাতে মায়ের হাতটা শক্ত করে ধরে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা, সারা জীবন এইভাবে ধরে রাখবো। খানিক হেসে রাবেয়া জবাব দেয়, তাই কি আর হয় বাবা, একদিন তো চলে যেতেই হবে, কিন্তু তার আগে আমি চাই তুই আমার ইচ্ছাটা পূরণ কর, তাহলে অন্তত এইটুকু ভেবে শান্তিতে মরতে তো পারবো। বুকে হাত দিয়ে জোরে কেসে ওঠে রাবেয়া। ইমনের চোখ দিয়ে জল পড়তে থাকে, ভেজা গলায় বলে ওঠে, প্লিজ মা, চুপ করো না। আমি নিতে পারি না তোমার এইসব কথা। আমি শুধু এইটুকু জানি, আমার মায়ের খুশির জন্য আমি সব করতে পারবো। প্রয়োজন হলে আমার জীবনটাও দিয়ে দেবো। আরেক হাতে ইমনের হাত চেপে রাবেয়া বলে, আমার একটাই চাওয়া, পরীকে আমার বাড়ির বউ হিসেবে দেখার। তুই পারবি না আমার এই চাওয়াটা পূরণ করতে বল? চমকে উঠে রাবেয়ার চোখে চোখ রাখে ইমন। হাত দুটো তৎক্ষণাৎ দূরে সরিয়ে নেয়, পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকে। কতটা বস্ত্রের মতো আঘাত করে হৃদয়ে। রাবেয়া ধরা গলায় বলে, আমি জানতাম তুই পারবি না, মায়ের ইচ্ছে পূরণ করার মতো কোনো সাধ্য নেই তোর। করুণভাবে রাবেয়ার দিকে তাকিয়ে থাকে ইমন। কথা বলার ভাষা খুঁজে পায় না, মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, আমি রাজি। উল্লাসিত হয়ে রাবেয়া জিজ্ঞেস করে, সত্যি বলছিস বাবা? তাহলে এক্ষুনি আমি তোদের বিয়ে দিতে চাই। বসা, কাজী সাহেবকে ফোন করে হসপিটালে আসতে বল। ভ্রু কুচকে ফেলে ইমন। রাবেয়ার হাত দুটো তালুর মধ্যে নিয়ে বলে, এখন এসব নিয়ে চিন্তা করতে হবে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর না হবে। হাতের ভরে বিছানা থেকে উঠে বসে রাবেয়া। কিছুটা দম নিয়ে বলতে থাকে, নতুন করে কোনো অঘটন ঘটতে দিব না, তার আগে তোদের বিয়েটা সম্পন্ন করতে চাই। আমি আজ এক্ষুনি তোদের বিয়ে দিব। পলকহীনভাবে রাবেয়ার দিকে তাকিয়ে থাকে ইমন মনে মনে বলে, অঘটন তো ঘটতেই চলেছে, কিভাবে এটা থেকে বের হবো আমি তো জানি না। হাত দিয়ে হালকা ধাক্কা দেয় রাবেয়া। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ভাবছিস এভাবে? আনমনা হয়ে ইমন বলে। ভাবছি। কথার মাঝে আগমন ঘটে বর্ষার। রাবেয়ার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলে সে, কাজী সাহেব চলে এসেছে আম্মু, বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু ভাইয়া আর ভাবি কবুল বলা বাকি। রাবেয়া বিছানায় হাত থেকে আর একটু সোজা হয়ে নেয়। মুখে আনন্দের সাব স্পষ্ট, দৃষ্টিতে প্রাপ্তির উল্লাস। চোখ ঘুরিয়ে খানিক গলা উঁচিয়ে বলে ওঠে, কোথায় কাজী সাহেব? আর পরেই বা কোথায়? সবাইকে ভিতরে আসতে বল। বর্ষা তড়িঘড়ি করে গিয়ে সবাইকে নিয়ে ভিতরে আসে। ইমন পরীর দিকে একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে ফেলে। মনে মনে রাগ হলেও কিচ্ছু করার নেই তার। মায়ের সিদ্ধান্তের কাছে সে দুর্বল, কিন্তু হসপিটালে বিয়ের বিষয়টা ঠিক মানতে পারছে না সে। হয়তো সেই একমাত্র ব্যক্তি যাকে কিনা মেয়ের বাড়ি না গিয়ে হসপিটালে এসে বিয়ে করতে হচ্ছে। হাউ ফানি। মনে মনে ইমন বলে ওঠে, মা হঠাৎ আমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো কেন করছে? কেন এক্ষুনি পরীকে বিয়ে করতে বলছে? বাকি আমার থেকে কিছু লুকোতে চাইছে? এই পিছনে কি কিছু এমন আছে যা আমি জানি না? রাবেয়া কাজের দিকে তাকিয়ে বিয়ে শুরু করতে বলে। বাধ্য হয়ে শেষমেশ কবুল বলে ফেলে ইমন। কাবির নামার কাগজটা সই করতে গিয়ে বারবার নীলুর কথা মনে হচ্ছিল তার। রাবেয়ার জোরাজোরিতে একরকম বাধ্য হয়ে সই করতে হয়। পরি ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে রাবেয়াকে সালাম করে। খানিকটা লজ্জার ভঙ্গিতে রাবেয়ার পাশে গিয়ে বসে। মাথায় হাত বুলিয়ে রাবেয়া বর্ষাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বাবাকে ফোন করে বলেছিস আমরা বাসায় যাচ্ছি? হুম, বাবা এখনো অফিসে, কালকে সকালে ফ্লাইটে দেশে আসবে। রাবেয়া ইমনের দিকে তাকিয়ে পরীকে নিয়ে বাসায় ফিরতে বলে। সে আজ বাসায় যেতে পারবে না, বর্ষা এখানে তার পাশে থাকবে। রাবেয়ার কথায় পরীকে নিয়ে বেরিয়ে যায় ইমন। এতক্ষণে দীর্ঘশ্বাস ফেলে রাবেয়া হসপিটালে বেঁধে মাথাটা এলিয়ে দেয়। মনে মনে বলে সে, আমাকে ক্ষমা করে দিস বাবা, এটা ছাড়া আমার আর কিছু করা ছিল না। পরীর কথা ভেবে খানিকটা বিষণ্ণতা নেমে আসে তার চেহারায়। অসুস্থতার ভান করে নিজের ছেলের মতের বিরুদ্ধেই পরীর সাথে বিয়ে দিয়েছে।
কিন্তু ইমন কি পরীকে বউ হিসেবে কোনোদিনও মানতে পারবে? সে যদি সারা জীবন পরীকে ঘৃণা করে যায় তখন? ইমনের বাবা 3 দিনের জন্য সিঙ্গাপুর গেছে, তাই এত বড় কাজটা রাকিবউদ্দিনের অজান্তেই করে ফেলেছে। এখন সবকিছু পরীর হাতে। তার ভালোবাসা দিয়ে এই পরিবারের সবার মন জয় করতে হবে। কিন্তু পরী কি সত্যিই পারবে? সত্যিই পারবে ইমনের মনে তার জন্য ভালোবাসা তৈরি করতে? পরীকে নিয়ে বাসায় চলে আসে ইমন। সমস্ত রাস্তায় একটা কথাও বলেনি সে। রুমে এসে আলমারি থেকে ড্রেস নিয়ে গোসল করতে যায়। এরই মধ্যে জামা পাল্টে একটা শাড়ি পরে নেয় পরী। অন্য 10টা মেয়ের মতো তারও স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে হবে তার। পুষ্পের সজ্জিত বাসন ঘরে ইয়া বড় একটা ঘুমটা টেনে অপেক্ষা করবে স্বামীর জন্য। কিন্তু কিন্তু সেসবের কিছুই হয়তো তার ভাগ্যে নেই। তবুও মনে কিছুটা সুখের স্রোত বয়ে যাচ্ছে পরীর। অন্তত ইমনের বউ তো হতে পেরেছে সে, এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। শুধু মানুষটা বাঁচে থাকলে তার আর কিচ্ছু চাই না। বিছানায় পা ভাঁজ করে বসে ইমনের জন্য অপেক্ষা করে আছে পরী। বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নেয় ইমন। বারান্দায় রাখা চেয়ারটা বসে মাথায় এলিয়ে দেয় সে। হঠাৎ পিছনে এসে দাঁড়িয়ে পরী বলে ওঠে, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু একবার যখন আমাদের পা দুটো মাটিতে আঘাত করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় ইমন। ক্ষিপ্ত গলায় পরীর দিকে তাকিয়ে বলে সে, একবার যখন আমাদের বিয়ে হয়েছে তাই আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে হবে, তাই তো? রাবিশ! আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আপনার মতো চিপ মাইন্ডের মেয়েকে আমি কখনোই আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানবেন না তা আমি জানি, কিন্তু আমার সম্পর্কে আপনার ধারণা ভুল। জাস্ট শ্যাট আপ! আপনার মতো মেয়ের থেকে আমাকে কিছু শিখতে হবে না। আমি শুধু আমার মায়ের জন্য আপনাকে বিয়ে করেছি, তাই আপনি আমার থেকে ঠিক ততটুকু এক্সপেক্ট করবেন যতটুকু রাইটস আমি আপনাকে দেবো। আন্ডারস্ট্যান্ড? পা ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে ইমন। পরী কিছুক্ষণ শিকারে ঠায় দাঁড়িয়ে রয়। রুমে আসতে ততক্ষণে ইমন ঘুমিয়ে পড়েছে। বিছানায় এক কোণায় বসে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সেদিকে সে। আনন্দের জোয়ার বয়ে যায় তার মনে। তার ভাবতেই অবাক লাগে, 4 বছর আগে যার প্রেমে পাগল হয়েছিল আজ সে ছেলেটাই তার স্বামী। বিছানায় হাত রেখে ইমনের দিকে খানিক ঝুঁকে যায় পরী। পারফিউমের গন্ধ এসে তার নাকে লাগে। ঘোর লাগা চোখে তাকিয়ে মনে মনে বলে ওঠে সে, আমি তোমাকে অনেক ভালোবাসি মন, যা হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কেন বোঝো না বলো তো? তোমাকে ছাড়া আমার জগৎটা যে অন্ধকার। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে যে শুধু তোমার বিস্তৃতি। ঘুম ভাঙতে ইমনের পায়ের কাছে কাউকে দেখে ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বসে সে। মেঝেতে হাঁটু গেড়ে বসে মাথাটা বিছানার উপর রেখে ঘুমিয়ে পড়েছে পরী। অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বাথরুমের দিকে যায় ইমন। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখে অনেক সুন্দর করে গোছানো রূপটা। কিছুটা সময় নিয়ে আলমারি থেকে পোশাক বের করে রেডি হয়ে নেয় সে। ফোন হাতে নিচে আসতেই বর্ষা বলে ওঠে, কোথায় যাচ্ছ ভাইয়া? বর্ষার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ইমন জিজ্ঞেস করে বসে। তুই কখন আসলি হসপিটাল থেকে? জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে নেয় বর্ষা। গ্লাসটা টেবিলে রেখে ইমনের দিকে খানিক এগিয়ে বসে। অনেকক্ষণ হলে এসেছিস। তুমি কি আজ অফিসে যাচ্ছ? কেন, আজকে অফিসে যাওয়া কি নিষিদ্ধ? অবশ্যই নিষিদ্ধ। বিয়ের পরের দিন নতুন বউ রেখে কে অফিসে যায়? বাঁকা ঠোঁটে হেসে বিড়বিড় করে ইমন বলে। নতুন বউ? কৌতূহলী দৃষ্টিতে তাকায় বর্ষা। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। বিড়বিড় করে কি বলছো? নাস্তার টেবিলের দিকে এগিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ে ইমন। প্লেট উল্টিয়ে ব্যস্ত হয়ে বলে, নাস্তা দে, অফিস দেরি হয়ে যাচ্ছে। আর একটু ওয়েট করো ব্রাদার। নতুন বউ তোমার জন্য নিজে হাতে রান্না করে নিয়ে আসছে। কি রান্না করেছে? আরে তোমার বউ মানে আমার ভাবি। চেয়ার ছেলে দাঁড়িয়ে যায় ইমন। বর্ষার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয় সে। আমার ক্ষুধা নেই, আসছি আমি। খাবার হাতে নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল পরী। বর্ষা চোখাভাবে জানতে চাইলে কিছু না হওয়ার ভঙ্গিতে মাথা জাগায়। খাবারটা টেবিলে রেখে হাত ধরে টেনে বসিয়ে দেয় বর্ষাকে। ইমনের অফিসে আসতে লেট হওয়াতে উদ্বিগ্ন হয়ে পড়ে নীরু। এত দেরি হওয়ার কারণ বুঝতে পারছে না সে। বারবার পিয়নকে ডেকে পাঠাচ্ছে। অনেকক্ষণ পর পিয়ন এসে খবর দিল। পিয়নকে দিয়ে ইমনকে নিজের ক্যাবিনে ডেকে পাঠায় নীরু। গতকাল হঠাৎ আমাদের রেখে একাই চলে আসলে কেন? মাথা নিচু করে ফেলে ইমন। ভাবতে থাকে কি উত্তর দিবে নীরুকে। সত্যিটা কি বলে দিবে তাকে? হাত চুলকিয়ে উত্তর দেয়, বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই কিছু না ভেবে চলে এসেছে। কি হয়েছে আন্টি? হঠাৎ মাথা ঘুরিয়ে পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল। লো প্রেশার আছে তার। উদ্বিগ্ন হয়ে পড়ে নীরু। খানিকটা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, এখন কোথায় আছে আন্টি? আর তার এখন কি অবস্থা? শান্ত গলায় ইমন জবাব দেয়, এখন পুরোপুরি সুস্থ, এতক্ষণে হয়তো বাসায় ফিরেছে। নীরুর কিছু বলার আগেই আবার ইমন বলে ওঠে,
আমাকে কেন রেখেছেন? বাঁকা ঠোঁটে হেসে চোখে চোখ রাখে নীরু। কণ্ঠ নিচু করে জবাব দেয়, ভালোবাসতে। মানে? চেয়ার থেকে উঠে ইমনের সামনে এসে দাঁড়ায়। পলকহীন ভাবে তাকিয়ে থাকে। ইমন খানিকটা অস্বস্তি বোধ করতে থাকে। দৃষ্টি ফিরিয়ে বলে, ঘুরে চলে যেতে থাকে ইমন। পেছন থেকে হাত টেনে ধরে, দেয়ালে ঠেকিয়ে তার দিকে ঝুঁকে যায়। ফিস ফিসিয়ে বলে ওঠে, বলো আমাকে তুমি ভালোবাসো। হাতটা ছাড়ানোর চেষ্টা করে ইমন। নীরু আরো শক্ত করে ধরে মুখটা তার মুখের কাছে নেয়। গরম নিঃশ্বাস লাগে ইমনের মুখে। জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নীরুকে। লম্বা পা ফেলে চলে আসে রুম থেকে। মেঝে থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হাসে নীরু। বিড়বিড় করে বলে, আমাকে তোমার ভালোবাসতেই হবে ইমন, তুমি শুধু আমারই। কেবিনে বসে কাজ করতে করতে একসময় হাত ঘড়িটার দিকে তাকিয়ে চোখ কপালে উঠে যায় ইমনের। দুপুর হয়ে গেছে। এতক্ষণে যেন হুঁশ ফেরে তার। হসপিটাল থেকে মাকে নিয়ে বাসায় ফেরার কথা মনে পড়ে যায়। ইয়নকে ডেকে জরুরি কাজের কথা বলে বেরিয়ে আসে অফিস থেকে। হসপিটালে পৌঁছে দেখে সেখানে রাবেয়া নেই। ডাক্তারের থেকে শুনে সে নাকি সকালে বাসায় ফিরে গেছে। খানিকটা অবাক হয়ে হসপিটালের বাইরে আসে। ভাবতে থাকে, অসুস্থ অবস্থায় মা একা একা বাসায় কিভাবে গেল? তাকে তো একটাবার ফোন করতে পারতো। দরজা খুলে ভ্রু কুচকে তাকায় পড়ি। বলে, আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে আসলেন, কোনো সমস্যা? পরীর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ভেতরে আসে ইমন। ড্রয়িং রুমে বসে থাকা রাবেয়ার সামনে গিয়ে বলে, মা, তুমি একটাবার আমাকে ফোন করতে পারতে। এভাবে অসুস্থ শরীরে একা একা বাসায় আসে তো ঠিক হয়নি। যদি কিছু হয়ে যেত। তোকে কে বললো আমি একা একা এসেছি? আমার বৌমা আমাকে বাসায় নিয়ে এসেছে। পরীর কথা শুনে থেমে যায় ইমন। কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, বাবা কখন আসবে? এতক্ষণে হয়তো এয়ারপোর্টে নেমে পড়েছে, আর ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবে। রাবেয়ার হাতটা নিজের হাতের মধ্যে নেয় ইমন। হাঁটু গেড়ে বসে অনুনয় সুরে বলে, আমি তোমার সব কথা শুনেছি বা তোমার কথা মতো আমি পরীকে নিজের স্ত্রী করেছি, কিন্তু আজ তোমাদেরও আমাকে একটা কথা দিতে হবে। ভ্রু কুচকে রাবেয়া জিজ্ঞেস করে, কি কথা? আমি চাই বিয়ের ব্যাপারটা আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না জানে। এটা তুই কি বলছিস? এখন তো তোদের বিয়ে হয়ে গেছে, কেউ জানলে সমস্যা কোথায়? দেখো মা, আমি তোমার কথা মতো বিয়েটা করেছি। তোমার কথাই পরীকে এই বাড়িতে এনেছে, তাই আমি আশা করবো তুমিও আমার এই ছোট্ট কথাটুকু রাখবে। আমি বুঝতে পারছি না, কেউ জানলে তোর সমস্যা কোথায়? তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি যেটা চাইছি, যদি সেটা না মানো তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবো। রাবেয়াকে বাধা দেয় পরী। এগিয়ে এসে বলে, মা, আমি রাজি। ইমনের ইচ্ছেটাই পূরণ হবে। যতদিন পর্যন্ত না তিনি আমাকে তার স্ত্রী হিসেবে মেনে নিবে, ততদিন পর্যন্ত কেউ আমাদের বিয়ের কথা জানতে পারবে না। কিন্তু ইমনের বাবাকে কি বলবো? আর লোকের মুখে বা বন্ধ করব কিভাবে? কি বলবো সবাইকে যে তুমি কোন সম্পর্কের ভিত্তিতে এ বাড়িতে এসেছো? প্রয়োজন হলে বলবে আমি তোমাদের বাসার কাজের মেয়ে। ছলছল চোখে তাকায় রাবেয়া। চোখের কোণে জল এসে জমা হয়। মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। বর্ষা ভারী গলায় বলে, ভাইয়া, তুমি এটা ঠিক করলে না। ভাবির মতো মেয়েকে কষ্ট দিয়ে তুমি অনেক ভুল করেছো। বর্ষার কথার জবাবে কোনো ভাবান্তর হয় না ইমনের। পা ফেলে নিজের রুমে চলে যায়। পরীর কাঁধে হাত রেখে বর্ষা বলে, প্লিজ তুমি কষ্ট পেও না। দেখবে ভাইয়া একদিন ঠিকই তোমার ভালোবাসাটা বুঝতে পারবে। হাতের তালুতে চোখের পানি মুছে নেয় পরী। ঠোঁটে খানিকটা হাসি আনার চেষ্টা করে বলে, পাগলি, তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তার দেওয়া কষ্টগুলো আমার কাছে বড় পাওয়া। তবুও সে তো আমায় নিয়ে ভাবছে। তুমি অনেক ভালো একটা মেয়ে ভাবি। ভাইয়া তোমার ভালোবাসা দূরে ঠেলে দিতে পারবে না। খুব শীঘ্রই তোমাকে কাছে টেনে নেবে। মনে মনে বলে উঠে পড়ি। শুধু সেই দিনটার জন্যই এখনো বেঁচে আছি। জানি না সেই দিনটা কবে আসবে। সেদিন ইমন আমাকে ভালোবাসবে, জড়িয়ে নিবে তার বুকে। চোখের সামনে হাত নাড়িয়ে বর্ষা বলে, কি হলো, কি ভাবছো এইভাবে? না, কিছু না। তুমি সরো তো, আমাকে কাজ করতে দাও। বাবা আসছে, তার জন্য রান্না করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমিও যাই, তোমার সাথে রান্না করব। জি না, আপনাকে আসতে হবে না। আমি একাই সব রান্না করতে পারবো। আমি কি তোমার জন্য বলছি নাকি? আমি তো আমার
ভালোর জন্যই বলছি। কিছুদিন পর তো আমাকেও তোমার মতো শ্বশুর বাড়ি গিয়ে রান্না করতে হবে। এখন থেকে প্র্যাকটিস করা ভালো না? আচ্ছা বাবা, তাই হবে। আমরা দুজন মিলেই রান্না করব। এখন চলো তো, অনেক দেরি হয়ে গেছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। রান্নাঘরে চলে আসে পরি। কিছুক্ষণ পর বর্ষা এসে তাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। পাশ থেকে এটা ওটা এগিয়ে দেয়। আচমকা বলে ওঠে, তুমি চটপট 1 কাপ কফি বানিয়ে ফেলো, আমি এই দিকটা সামলাচ্ছি। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে পরি বলে, এখন কফি খাবে? কফি আমার জন্য না, ভাইয়ার জন্য। ভাইয়া এখন বিছানায় শুয়ে বই পড়ছে, এই সময়টা সে কফি খায়। পরি শাড়ির আঁচলটা ঠিক করে পানি বসিয়ে দেয় চুলায়। কফির মগটা ট্রেতে তুলে বর্ষার দিকে বাড়িয়ে বলে, তুমি গিয়ে দিয়ে আসো, আমার হাতের কফি উনি খাবেন না। তুমি যাও, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? তাছাড়া তোমাকে তো ভাইয়ের মন জয় করতে হবে। আর কিছু না বলে ট্রেটা নিয়ে ইমনের রুমে চলে আসে পরি। বিছানায় আজ শোয়া হয়ে বই পড়ছে ইমন। পরি গলাটা ঝেড়ে আস্তে করে বলে, কফি? বই থেকে দৃষ্টি সরিয়ে পরির দিকে তাকায় ইমন। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কারো রুমে প্রবেশ করার আগে যে অনুমতি নিতে হয় সামান্য ভদ্রতাটুকু আপনার মধ্যে নেই। খানিকটা ভয়ে ভয়ে পরি বলে, বাবা, বর্ষা বলল আপনি নাকি এখন কফি খাবেন। আমার বিষয়ে আপনাকে অত ভাবতে হবে না, আপনি আপনার কাজে যান। কফির ট্রেটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে পরি। ধমকে উঠে ইমন বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান বলছি। চমকে উঠে হাত থেকে ট্রেটা পড়ে যায় পরির। গরম কফি গিয়ে পড়ে পায়ের উপর। হালকা ঘুমিয়ে উঠে বসে যায় সে। বেশ খানিকটা পুড়ে লাল হয়ে গেছে। পাত্তা না দিয়ে ইমন বলে ওঠে, এইসব অভিনয় আমার সামনে চলবে না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে পরি। ভাঙা কাচের টুকরো তুলতে গিয়ে এক টুকরো কাঁচ বিঁধে যায় হাতে। কাপা হাতে সেটা বের করতে গড় করে রক্ত পড়তে থাকে। হাত দিয়ে চেপে রুম থেকে বেরিয়ে আসে। কোনো মতে সিঁড়ি দিয়ে নামতেই বর্ষা এগিয়ে আসে। চোখ দুটো কপালে তুলে বলে, হাত কাটলেও কিভাবে তোমার? পরি হাতটা পেছনে নিয়ে বলে। কাচের টুকরোর সাথে সামান্য একটু কেটেছে। বর্ষা দৌড়ে নিজের রুমে ছুটে যায়। হাতে ফার্স্ট এড বক্সটা নিয়ে ফিরে আসে। জোর করে হাতটা সামনে আনে পরির। রক্তগুলো সব পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয়। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে বাসার। পরীকে থামিয়ে বর্ষা উঠে যায় দরজা খোলার জন্য। বাইরে দাঁড়ানো রকিবউদ্দিনকে দেখে খুশি হয়ে বর্ষা বলে, আব্বু তুমি কেমন আছো? রকিবউদ্দিন ব্লেজারটা বর্ষার হাতে দিয়ে বলে, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো। তোর মায়ের এখন কি অবস্থা? আম্মু তো আজই বাসায় এসেছে, এখন অনেকটা সুস্থ। ও, ভেতরে এসে পরির দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায় রকিবউদ্দিন। ঘাড় ঘুরিয়ে বর্ষাকে বলে, কে এই মেয়ে? বর্ষার কিছু বলার আগেই পরি উঠে গিয়ে তার পা ধরে সালাম করে। মাথায় ঘোমটা টেনে বলে, আমি আপনাদের বাসার। পরির কথা কেড়ে হঠাৎ রাবেয়া বলে, মেহমান। মেহমান? কিন্তু আমি তো ওকে চিনতে পারছি না। ওর নাম পরি, আমার এক বান্ধবীর মেয়ে। এখন থেকে আমাদের বাসাতেই থাকবে। কেন? আসলে ওর আম্মু মানে আমার বান্ধবী গ্রামে থাকে, তাই আমি বলেছিলাম ওর মেয়ে আমার বাসায় থেকে পড়াশোনা করবে। কিছুটা সন্দিহান দৃষ্টিতে পরির দিকে তাকায় রকিবউদ্দিন। মেয়েটাকে দেখে একদমই গ্রামের মেয়ে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো উচ্চ বংশের শিক্ষিত একটা মেয়ে। মুখে কিছু না বলে সিঁড়ির দিকে পা বাড়ায় রকিবউদ্দিন। প্রিয়ার বাবা রাহাত অর্থাৎ সাদমান, দুটোই তার নাম। ড্রয়িং রুমে বসে ছেলে মেয়ের বিয়ের বিষয়ে ভাবছে। তার সামনে বসে সাজিদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমা খানিকটা অধৈর্য হয়ে বলে ওঠে, আর কতদিন এভাবে ধৈর্য ধরা যায় বলতো? এবার তুমি ইমনের বাবার সাথে কথা বলে ওদের দুজনের বিয়েটা ঠিক করে ফেলো। কিছুটা সময় নিয়ে সাদমান বলে, আমি তো সেই কবে থেকেই ওই দিনটার অপেক্ষা করছি, কিন্তু ইমনের বাবা তো মেয়েদের মতামত ছাড়া বিয়ে দিতেই রাজি না। ইমন তো আমাদের নীরুকে এখনো অনেক ভালোবাসে, তাহলে অসুবিধাটা কি?
বিয়েটা করতে? অসুবিধা আমাদের মেয়ের। নিদু তো ইমনকে সহ্য করতেই পারে না। আব্বু আমি রাজি। আচমকা কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় সাদমান, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলে, তুই কি সত্যি বলছিস মা? হ্যাঁ আব্বু, আমি ইমনকে ভালোবাসি। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। সাইমা খুশিতে জড়িয়ে ধরে নীরুকে, রাহাতের দিকে তাকিয়ে বলে, তাহলে ইমনের বাবার সাথে কথা বললে খুব শীঘ্রই ওদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলো। ঠিক আছে, আমি আজকে কথা বলবো তার সাথে। রুমে আধ শোয়া হয়ে অফিসের কিছু কাজের ডিটেলস চেক করছে রকিবউদ্দিন। ভেতরে এসে পাশে বসে ইমন।